হাই এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই বলো? আজ আমরা অনেকদিন পরে আবার আজকে আমি তোমাদের বোর্ডের ক্লাস 11-এর বোর্ডের ক্লাস নিয়ে চলে এসেছি। ক্লাসটা দিতে আমার একটু লেট হলো। অনেকেই হয়তো ওয়েট করেছিলে বোর্ডের ক্লাসের জন্য। তো আমরা তো ক্লাস 11-এর পিরিয়ডিক টেবিলটা পড়ছিলাম। পিরিয়ডিক টেবিলের পার্ট 2 হয়ে গিয়েছিল, মানে মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি বা তার বৈশিষ্ট্য এগুলো আমাদের পড়েছিলাম। এবং মেন্ডেলিফের পর্যায় সারণীতে যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো কে আমরা সংশোধন করে যে আরেকটা সূত্র মানে প্রকাশ করেছিলাম, সেটা ছিল কি না আধুনিক পর্যায় সূত্র, যেটাকে মডার্ন পিরিয়ডিক ল বলা হয়। সেটা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছিলাম। কারণ মেন্ডেলিফ ওনার পর্যায় সারণী সূত্রে বলেছিলেন কি না মৌলগুলোর যে ভৌত আর রাসায়নিক ধর্মটা পরমাণু ক্রমাঙ্ক এই পরমাণু গুরুত্ব মানে পারমাণবিক যে গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, মানে চেঞ্জ হয়। কিন্তু তখন এই ত্রুটিটা সংশোধন করে, এর জন্য তো অনেক ত্রুটি হয়েছিল, এই ত্রুটিটাকে সংশোধন করে আধুনিক পর্যায় সূত্র মানে মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধিত রূপও বলা যেতে পারে। সেটা ছিল কি না মৌলগুলোর যে ভৌত আর রাসায়নিক ধর্মাবলী তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। জাস্ট পারমাণবিক গুরুত্বের জায়গায় পরমাণু ক্রমাঙ্ক বসে গেছে, তাই তো? পারমাণবিক গুরুত্ব জায়গায় পরমাণু ক্রমাঙ্ক বসেছে। এটাই হচ্ছে যে এখানে চেঞ্জ হয়েছে। এবারে আমরা আগের দিন এই পর্যন্ত পড়েছিলাম, মানে আধুনিক পর্যায় সূত্র পর্যন্ত পড়েছিলাম। আর এই ক্লাসের ডেসক্রিপশনে তো আমি এই ক্লাসের পিডিএফটা তো দিয়ে দেবো, সাথে আগের যে ক্লাস দুটো মানে পিরিয়ডিক টেবিল পার্ট 1 এন্ড পার্ট 2 সেই লিংকটাও দেখে নেবো। যারা পিরিয়ডিক টেবিলটা এখনো ধরো আজকে নতুন ক্লাসটা দেখছো, তারা কিন্তু আগে পার্ট 2 আর পার্ট 1 এই দুটো পার্ট পড়ে নিয়ে তারপর আজকে পার্ট 3 এর ক্লাসটা দেখবে, ঠিক আছে? আর যারা পার্ট 1 আর পার্ট 2 অলরেডি পড়ে নিয়েছো, তারা তো ইজিলি আজকের ক্লাসটা বুঝতে পারবে। দেখো তাহলে আমরা দেখি এই আধুনিক পর্যায় সূত্র থেকে আমরা একটা পর্যায় সারণী পাবো। তাহলে সেই পর্যায় সূত্র মানে সারণীটা আধুনিক পর্যায় সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ, এবং এইটা এই যে বিভিন্ন মৌলের পরমাণুগুলো ইলেকট্রন বিন্যাস, আমরা পরমাণুর গঠনে ইলেকট্রন বিন্যাস করা শিখেছি, তাই তো? পরমাণুর ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় সেটা আমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটায় শিখেছিলাম। সেই পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতেও কিন্তু এই আধুনিক পর্যায় সারণী বা এটাকে দীর্ঘ পর্যায় সারণী বলে, সেগুলো আমরা কেন বলে বলতো দীর্ঘ পর্যায় সারণী? এখানে 7টা পর্যায় আছে, মানে মেন্ডেলিফের পর্যায় সারণীর মতোই এখানেও 7টা পর্যায় আছে, কিন্তু গ্রুপ আছে 18টা। গ্রুপ কটা আছে? 18টা গ্রুপ আছে। তাহলে এটাকে আমরা দীর্ঘ পর্যায় সারণী বলতে পারি। এছাড়া এটা কিন্তু বোরের পর্যায় সারণী নামেও পরিচিত। এটা জাস্ট জেনে রাখো, বোরের পর্যায় সারণী নামেও কিন্তু এটা পরিচিত, আর পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে রচিত হয়। তাহলে আধুনিক পর্যায় সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ, পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে রচিত হয়। এছাড়া কি হয়? বোরের পর্যায় সারণী নামেও পরিচিত হয়। আবার এতে কি আছে? 7টা পর্যায় আছে, 18টা গ্রুপ আছে। এবার ওপর থেকে নিচে, মানে এখানে তো 7টা পর্যায় আছে, ওপর থেকে নিচের দিকে 1 থেকে 7 এই 7টা সংখ্যা দ্বারা এরকম ভাবে প্রকাশ করা হয়। মানে পর্যায় সারণীর যখন আমি টেবিলটা দেখাবো তখন বলে দেবো যে 1 থেকে 7টা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় এই পর্যায় সারণীকে। আবার কোন পর্যায়ে যে মৌলগুলো স্থান পায় তাদের পরমাণুর যে সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষ সংখ্যা, ধরো 1s আর 2p বা ns np যদি আমি ধরি আর কি, তাহলে np হচ্ছে তার সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষ। তাতে যে ইলেকট্রনীয় কক্ষ সংখ্যা মানে n এর ভ্যালুটা যত থাকবে তার সাথে পর্যায়ের ক্রমিক সংখ্যাটা সমান হবে। তাহলে কি বললাম? কোন পর্যায়ে ধরো 1 নম্বর পর্যায়ে বলছি 1s 1p, 1s1 2p2 এরকমও থাকতে পারে।
তাদের পরমাণুর যে সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষ কোনটা হবে, তাহলে লাস্ট যে উপকক্ষটা আছে সেটাই হচ্ছে সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষ। সেই সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষ সংখ্যার সাথে এই পর্যায়ের ক্রমিক সংখ্যাটা সমান হবে, মানে n এর সাথে সমান হবে। সেটা শর্টে বলতে গেলে n এর সাথে সমান হবে। n = 1 2 3 ইত্যাদি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা সেগুলোই তো হয়, তার সাথে কিন্তু পর্যায়ের ক্রমিক সংখ্যাটা সমান হবে। তাহলে এই ছিল আমাদের আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণীর কিছু ইন্ট্রোডাকশন পার্ট। এবার চলো, আমাদের তো 7টা পর্যায় আছে বললাম, আর 18টা গ্রুপ আছে। তাহলে এই চলো আমরা কিছু এই পরপর 7টা পর্যায় সম্পর্কে যেরকম মেন্ডেলিভের ক্ষেত্রে পড়েছিলাম, এখানে তার কি চেঞ্জ আছে একটু পরিচয়। প্রথম পর্যায়ে দেখো যে মৌলগুলো আছে, সর্বনিম্ন মুখ্য শক্তি স্তর, মানে n = যেখানে 1 এক একটা ইলেকট্রন দ্বারা পূর্ণ হতে থাকে, ক্রমান্বয়ে তো এরা পূর্ণ হতে থাকে, এক একটা করে ইলেকট্রন দ্বারা ভর্তি হতে থাকে। এই শক্তি স্তরে মাত্র একটা, দেখো লেখা আছে এই শক্তি স্তরে মাত্র একটা কক্ষক মানে 1s, শুধু এখানে 1s বর্তমান থাকে। ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 1 × 2 2, দুটো ইলেকট্রন এরা ধরতে পারে, তাই জন্য হাইড্রোজেন দুটো মৌল আছে, দুটো মৌল হাইড্রোজেন আর হিলিয়াম স্থান পায়। ঠিক আছে, এখানে তাহলে হাইড্রোজেন আছে আর হিলিয়াম আছে। তাহলে আমাদের প্রথম পর্যায়ে কটা মৌল হলো? দুটো মৌল, হাইড্রোজেন আর হিলিয়াম অবস্থান করে, আর এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। এখানে মানে একটাই শক্তি স্তর আছে 1s, 1s1 হয় হাইড্রোজেনের ক্ষেত্রে, 1s2 হয় হিলিয়ামের ক্ষেত্রে। দ্বিতীয় পর্যায়ে দেখো, দ্বিতীয় পর্যায় মানে আমরা বুঝতে পারছি যে দ্বিতীয় মুখ্য শক্তি স্তর, তার মানে সেখানে n = হচ্ছে 2। প্রথমের পর্যায়ের ক্ষেত্রে n = ছিল 1, আর দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে n = 2। এখানে একটা 2s উপকক্ষ আছে, তিনখানা 2p কক্ষক আছে। একটা 2s, আর প্রথম পর্যায়ে কি ছিল না, একটাই 1s আছে। আর দ্বিতীয় মুখ্য শক্তি স্তরে, যেখানে দ্বিতীয় পর্যায় বলছি n = 2, সেখানে একটা 2s, তিনটে 2p। ঠিক আছে, যার ইলেকট্রন ধারণ ক্ষমতা 4 × 2 8 হয়। তার মানে এখানে 8খানা মৌল আছে। তার মানে এখানে লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত প্রথম পর্যায়ে হাইড্রোজেন আর হিলিয়াম, 8টা মৌল হচ্ছে থাকে দ্বিতীয় পর্যায়ে, সেটা হচ্ছে লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত। ঠিক আছে, তাহলে টোটাল দেখো এখানে কটা কক্ষক, একটা, আর 2s আর তিনটে 2p, তার মানে টোটাল 4 হলো। তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 4 × 2 8, আর 8টা মৌল হচ্ছে লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত। তৃতীয় পর্যায়ে দেখো, তৃতীয় পর্যায়ে যদি বলে n = কত, তাহলে তো খুব ইজি। দেখো এগুলো তৃতীয় পর্যায়ে, তাহলে n = 3। এখানে আবার একটা 3s থাকে, তিনটে 3p থাকে, আর 5টা 3d থাকে। তাহলে 3s উপকক্ষ একটা, 3p হচ্ছে তিনটে, আর 3d হচ্ছে 5টা। p এর তো আমরা কক্ষ সংখ্যা জানি, p কটা থাকে, px, py আর pz, তিনটে হয়। d হলে সেটা এখানে থাকছে হচ্ছে তৃতীয় পর্যায়ে 5টা, d এরও তো 5টা উপকক্ষ হয়, d কক্ষকের 5টা উপকক্ষ হয়। তো তৃতীয় পর্যায়ে কিন্তু 5টা 3d থাকে। এই যে তোমার 5টা 3d, d এ উপকক্ষে 5 d এর ক্ষেত্রে 5টা উপকক্ষ আছে। এইগুলো কিন্তু শুধু এই ক্লাসটা দেখলে তো হবে না, তোমরা পরমাণুর গঠন তো অলরেডি আমার ক্লাসগুলো ফলো করেছো, সেগুলো থেকে নিশ্চয়ই বুঝতে পারছো, তাই তো? সবাই বুঝতে পারছো তো? তাহলে 5টা 3d কক্ষক থাকছে, তাই তো? এবার দেখো, আউফবাউ নীতি পড়েছিলাম, এগুলো এই চ্যাপ্টার পিরিয়ডিক টেবিল তখনই তুমি বুঝতে পারবে যখন পরমাণুর গঠন চ্যাপ্টারটা তোমার কাছে টোটালি ক্লিয়ার হবে। আমার প্রায় পার্ট 7 মানে 7টা ক্লাস আছে পরমাণুর গঠনের,
তোমরা যদি ওটা ফলো করে থাকো দেখবে যে লাস্ট ভিডিওটা করেছিলাম আমি, লাস্ট ক্লাসে কিন্তু তোমাদের যদি খুঁজে পেতে অসুবিধা হয়, লাস্ট ক্লাসে মানে স্ট্রাকচার অফ অ্যাটমের একদম যে পার্ট 7টা ক্লাস দিয়েছিলাম, সেটার ডেসক্রিপশনে কিন্তু বাকি সবকটার লিংক দেয়া আছে, মানে ওটা খুললেই তুমি প্রত্যেকটা লিংক পেয়ে যাবে, প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে। তাহলে সেখান থেকে করবে, তবেই কিন্তু এই চ্যাপ্টারটা বুঝতে পারবে, পিরিয়ডিক টেবিলটা। আচ্ছা দেখো, আউসবাউ নীতি পড়েছিলাম আমরা পরমাণুর গঠনে। পরমাণুর গঠনে যে আউসবাউ নীতি পড়েছিলাম, উনি কি বলছিলেন আমি তাও এখানে বলে দিচ্ছি যাতে তোমাদের মনে পড়ে যায়, যে n প্লাস এল মানে হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, আর এল হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। এল প্লাস এল, এন প্লাস এল, তার মানে এদের দুজনের মান যত, n প্লাস এল এর ভ্যালু যত বাড়বে, বৃদ্ধি পাবে, তত কিন্তু শক্তি বৃদ্ধি পাবে ইলেকট্রনের, তাই তো? ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পাবে এবং সেই অনুযায়ী কিন্তু ইলেকট্রন পূর্ণ হতে থাকবে। পর্যায় সারণীতে ইলেকট্রনের সংখ্যা সেই অনুযায়ী ওতে ভর্তি হতে থাকবে, যার যত মান বৃদ্ধি পাবে। সেরকম আমরা এক্সাম্পল করেছিলাম 3D এর ক্ষেত্রে বা 4s এর ক্ষেত্রে, এগুলো আমরা করেছিলাম, ক্লাসগুলো দেখলেই পেয়ে যাবে, বা আমি এখানেও পারলে তোমাদের ডেসক্রিপশনে লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আমি এখানে পিরিয়ডিক টেবিলের ডেসক্রিপশনে শুধু পিরিয়ডিক টেবিলেরই কিন্তু লিংকটা দেব, পার্ট 1 আর পার্ট 2 এ। এখানে দেখো আউসবাউ নীতি অনুসারে 3s লেস দ্যান 3p লেস দ্যান 4s লেস দ্যান 3d। এখানে কি হয় জানো, এটা হচ্ছে শক্তি মাত্রার ক্রম। আউসবাউ নীতি অনুযায়ী শক্তি মাত্রার ক্রম, মানে 3d এর শক্তি হচ্ছে সব থেকে বেশি, তার থেকে হচ্ছে কম 4s এর, তার থেকেও 3p এর কম, একদম কম হচ্ছে 3s এর শক্তি। এখানে দেখো 3p আমরা কি বলেছিলাম না, তৃতীয় পর্যায়েতে একটা 3s আছে, একটা 3টে 3p আছে, আর 5টা 3d কক্ষক আছে। তার মানে এখানে দেখো 3s 3p 4s 3d, তার মানে 4s হচ্ছে মাঝখানে পড়েছে। আউসবাউ এর শক্তিক্রম অনুযায়ী তো এটাই পড়ে। এবারে তার মানে 3s 3p ইলেকট্রন পূর্ণ হওয়ার পর আগে 4s এ ভর্তি হবে, তারপর 3d তে ভর্তি হবে। 3s 3p আর 3d তৃতীয় পর্যায়ে আছে মানেই যে 3d তে চলে যাবে তা কিন্তু নয়, আগে 4s এ ভর্তি হবে, তারপর 3d তে ভর্তি হবে n প্লাস এল এর ভ্যালু অনুযায়ী। তাহলে কি হবে না, 4s এ যেহেতু আগে ভর্তি হচ্ছে, তাই ইলেকট্রন গুলো 3d উপকক্ষে কোনো ইলেকট্রন আর থাকা সম্ভব নয়, কারণ 3s এ ভর্তি হলো, তারপর 3p তে ভর্তি হলো, তারপরে কিন্তু আস্তে আস্তে তো বৃদ্ধি পাবে, এল প্লাস এল এর মান যত বাড়বে তত এরকম ইলেকট্রন গুলো ভর্তি হতে থাকবে সেই অনুযায়ী। তাহলে তারপর 4s আছে, 4s এ যখন ভর্তি হয়ে গেল, তাই 3d উপকক্ষে আর ইলেকট্রন থাকছে না, 3d তে তোমাদের ইলেকট্রন আর থাকছে না। তাই জন্য কি হচ্ছে এখানে, তাহলে টোটাল আমাদের 3s আর 3p তেই শুধু ইলেকট্রন থাকছে। ঠিক আছে, 3s আর 3p এর মধ্যে কিন্তু ইলেকট্রন থাকছে, তারপর 4s এ ভর্তি হচ্ছে, কিন্তু 3d তে আর কোনো ইলেকট্রন থাকছে না, কারণ এরপর তো 4s এ ভর্তি হবে, বুঝতে পারছো তো? 3d তে তো আর ভর্তি হবে না, কারণ তার আগে ভর্তি হতে গেলে 4s কে ভর্তি হতে হবে, তাই জন্য 3d তে আর ইলেকট্রন থাকে না, ওই 4s অবধিই থাকে। ঠিক আছে, 3s আর 3p তেই শুধু থাকছে। তাহলে তৃতীয় পর্যায়ে, দীর্ঘ পর্যায় সারণীর তৃতীয় পর্যায়েতে 3s আর 3p তে ইলেকট্রন থাকে। এখানে টোটাল 8টা মৌল আছে, Na থেকে Ar, মানে সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত। এবার চলো যাই চতুর্থ পর্যায়ে। চতুর্থ পর্যায়ে মানে সেখানে n = 4। এখানে দেখো একটা 4s আছে, আমি এখানে ব্র্যাকেটে 1 লিখেছি, মানে কটা কক্ষক আছে সেটা। তার মানে 4s আছে 1, মানে একটা 4s আছে, 3টে 4p আছে, 5টা 4d আছে, আর 7টা 7 আছে, 7টা 4f কক্ষক আছে, একটা 4s, 3টে 4p, 5টা হচ্ছে তোমার 4d, আর 7টা 4a। কিন্তু আউসবাউ নীতি অনুযায়ী দেখো শক্তি মাত্রার ক্রম হয় 4s
তারপর লেস দেন 3D, লেস দেন 4P, লেস দেন 5S, তারপর 4D। দেখছো তাহলে? তাহলে দেখো এখানে 5S উপকক্ষটা মানে 5S কক্ষটা পূর্ণ হওয়ার আগে 4D কক্ষকে ইলেকট্রন প্রবেশ করবে না, আগে 5S এ ঢুকবে, তারপর ঠিক তৃতীয় পর্যায়ের মতোই কিন্তু, বুঝতে পারছো তো এবার? তাহলে আগে এখানে এই কক্ষকগুলো প্রেজেন্ট আছে চতুর্থ পর্যায়ে, কিন্তু আউটবাউ নীতি অনুযায়ী শক্তি মাত্রার ক্রম এটা, তাহলে তো 5S মাঝখানে পড়ে যাচ্ছে, তাই তো? 5S মাঝখানে পড়ে যাচ্ছে, তার মানে 5S উপকক্ষ আগে পূর্ণ হবে, তারপর 4D টা পূর্ণ হবে, আগে 5S হবে তারপর 4D হবে। তার মানে 4D বা 4S কোনোটাতেই কিন্তু ইলেকট্রন থাকে না, শুধুমাত্র কোথায় থাকে? 4S, 3D আর 4P তে থাকবে। ঠিক আছে? তাহলে প্রথমে এখানে তো 4S আছে 4P আছে, কিন্তু শক্তি মাত্রার ক্রম যেহেতু এটা, তাহলে এরপরে তো 4D, তারপর তো 4F আছে আবার, কিন্তু 4D আর 4F এ কোনো ইলেকট্রন থাকবে না, কারণ আগে তার জন্য 5S এ ভর্তি হতে হবে। তাই জন্য চতুর্থ পর্যায়ে 4S, 3D আর 4P তে ইলেকট্রন থাকে। এই অনুযায়ী 4S এ থাকে দুটো, 3D তে থাকে 10টা, যাকে সন্ধিগত মৌল পরে আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম, আর 4P তে থাকে 6টা। তাহলে টোটাল এই চতুর্থ পর্যায়ে মৌলের সংখ্যা হচ্ছে 18টা। ঠিক আছে? চতুর্থ পর্যায়ে তাহলে 18টি মৌল বর্তমান থাকে। এখানে পটাশিয়াম থেকে তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো, কে পটাশিয়াম থেকে ক্রিপ্টন, কে আর, কে থেকে কে আর মানে হচ্ছে পটাশিয়াম থেকে ক্রিপ্টন অবধি থাকে। ঠিক আছে? মৌল সংখ্যা হচ্ছে পটাশিয়াম থেকে ক্রিপ্টন অবধি 18টি মৌল থাকে। এবার চলো পঞ্চম পর্যায়ে যাই। পঞ্চম পর্যায়ে কি হয় দেখো, n = 5। এখানে কি কি কক্ষক থাকে? 5S, 4D, 5P। তাহলে 5S থাকে, 4D কক্ষক থাকে আর 5P কক্ষক থাকে। এখানেও টোটাল 18টা মৌল থাকে, 18টা মৌল থাকে রুবিডিয়াম থেকে জেনন অবধি। তাহলে পঞ্চম পর্যায়ে 18টা মৌল থাকছে, তার মধ্যে 5S কক্ষকে দুটো থাকছে, 4D তে 10টা, 5P কক্ষক হচ্ছে 6টা মৌল ধারণ করে আছে। ঠিক আছে? 6টা ইলেকট্রন, তার মানে টোটাল 18টা মৌল আছে রুবিডিয়াম থেকে জেনন অবধি। তোমাদের যে 18টা মৌলের নাম আমি মনে রাখতে বলছি সেটা কিন্তু নয়, কিন্তু প্রথম আর শেষ সদস্য যে পঞ্চম পর্যায় হোক বা 1 থেকে 7 নম্বর পর্যায় অবধি প্রথম সদস্য কোনটা আর শেষ সদস্য কোনটা সেটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? রুবিডিয়াম থেকে জেনন অবধি। ষষ্ঠ পর্যায়েতে দেখো 6S, 4F, 5D আর 6P, এইগুলোতে ইলেকট্রন থাকে। টোটাল 32টা মৌল আছে, তার মানে 6S এর দুটো, 4F এ হচ্ছে 14টা, যাকে 14টাকে কি বলে জানো? 14টাকে আমরা তো মেন্ডেলিফের সারণীতেও পড়েছিলাম, যেটাকে বলে ল্যান্থানয়েডস বা বিরল মৃত্তিকা মৌল বলে, যাকে ল্যান্থানয়েড বা বিরল মৃত্তিকা মৌল বলে। সিরিয়াম থেকে লুটেসিয়াম, সিরিয়াম থেকে লুটেসিয়াম অবধি যে মৌল 14খানা মৌলকে ল্যান্থানয়েড মৌল বা বিরল মৃত্তিকা মৌল বলে। আর 5D তে কক্ষকে দেখো 10টা, এই 10টাকে কি বলেছিলাম? 10টা সন্ধিগত মৌল থাকে। তাহলে সিজিয়াম থেকে রেডন পর্যন্ত, সিএস থেকে দেখো, সিএস এটা হচ্ছে প্রথম ষষ্ঠ পর্যায়ের প্রথম সদস্য, সিএস থেকে রেডন পর্যন্ত থাকছে তোমার ষষ্ঠ পর্যায়তে। ঠিক আছে? আর সপ্তম পর্যায়ে কি থাকছে? 7S, 5F, 6D, 7D সপ্তম পর্যায়। এখানেও কিন্তু 32টাই মৌল থাকে, 32টা মৌল থাকে, কিন্তু স্বীকৃতি পেয়েছে 28টা মৌল। তাই জন্য এই সপ্তম পর্যায়কে অসম্পূর্ণ পর্যায় বলা হয়, মেন্ডেলিফের সারণীর মতোই কিন্তু। ঠিক আছে? 28টা মৌল ফ্রান্সিয়াম থেকে শুরু হচ্ছে, তারপরে 28টা মৌল স্থান পেয়েছে মানে স্বীকৃতি পেয়েছে, কিন্তু বাকিগুলো পায়নি। ঠিক আছে? অ্যাক্টিনয়েডস আছে, ইউরেনিয়াম অত্তর মৌল আছে। ঠিক আছে? এগুলো কিন্তু সপ্তম পর্যায়ে পড়ছে। তাহলে প্রথম সদস্য হচ্ছে ফ্রান্সিয়াম। ঠিক আছে?
তাহলে 32টা হলো। এবারে আমরা বলেছিলাম যে 18টা গ্রুপ আছে। এই 18টা গ্রুপের মধ্যে আমাদের 7টা পর্যায় সম্পর্কে কিন্তু যেটুকু বললাম সেটুকু জানলেই হবে। ঠিক আছে, প্রথম সদস্য আর শেষ সদস্য জেনে রাখো। আর আউটবাউ নীতি অনুযায়ী তোমরা এই কোন পর্যায়ে কোন কক্ষগুলো আছে সেগুলো বুঝে নিতে পারবে, কারণ এগুলো তো তোমাদের মুখস্থ করা সম্ভব নয়, যে 5PS 4D 5P এগুলো কখনোই মনে রাখতে পারবে না। তোমরা আউটবাউ নীতির যে শক্তিমাত্রার ক্রম ওই অনুযায়ী দেখলে কিন্তু 7টা পর্যায়ে আমি পড়িয়েছিলাম, আগের ক্লাসগুলো লিংক বললাম দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু পেয়ে যাবে, তাহলে ইজিলি মনে থাকবে, এরকম ভাবে মনে রাখার দরকার পড়বে না। আর কোনটায় কটা করে মৌল আছে এইটা কিন্তু ভাবে একটু ভালো করে মনে রাখো, প্রথম সদস্য দ্বিতীয় সদস্য আর কোনটায় কটা করে মৌল আছে, হ্যাঁ, আর এর নামগুলো মনে রাখো। নেক্সট দেখো তাহলে গ্রুপ আমাদের পড়েছিলাম 18টা। এবার গ্রুপের কিছু প্রকৃতি আছে, যেমন গ্রুপ 1। গ্রুপ 1 হচ্ছে যেখানে ক্ষার ধাতু থাকে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হচ্ছে আমাদের ক্ষার ধাতু। তাহলে গ্রুপ 1 এর মৌল সমূহকে কিন্তু অ্যালকালি মেটালস বা ক্ষার ধাতু বলা হয়। গ্রুপ 2 এ যারা আছে তাদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যালকালাইন আর্থ মেটাল যাকে বলে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, এই রকম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। গ্রুপ 11 এর কয়েকটা, মানে এগুলো স্পেসিফিক সব গ্রুপেরই যে এরকম প্রকৃতি আছে সেটা নয়, কয়েকটা গ্রুপের আছে, সেগুলো জাস্ট মনে রাখতে হবে। গ্রুপ 11 এর ধাতুগুলোকে দেখো মুদ্রা ধাতু বলে, আমরা কিন্তু এটা মেন্ডেলিফের ক্ষেত্রেও জেনেছিলাম, কপার, সিলভার, গোল্ড, CuAgRAu, কপার, সিলভার, গোল্ড। গ্রুপ 15 এ দেখো নিক্টোজেন মৌল, নাইট্রোজেন, ফসফরাস, এগুলো কি বিসমাথ, এগুলো সব নিক্টোজেন মৌল বলা হয়, এদেরকে কি বলা হয় তাহলে নিক্টোজেন। গ্রুপ 16 এ দেখো চ্যালকোজেন, গ্রুপ 16 এ আছে অক্সিজেন, সালফার, ঠিক আছে, এইগুলো হচ্ছে সব চ্যালকোজেন মৌল, নামগুলো কিন্তু মনে রাখতে হবে। গ্রুপ 17 এ আছে হ্যালোজেন, হ্যালোজেন আমরা কোনটাকে বলি, হ্যালোজেন মৌল আমরা কোনটাকে বলি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলোই তো হ্যালোজেন, তাই তো। আর গ্রুপ 18 লাস্ট গ্রুপ আমাদের আছে নোবেল গ্যাস, বা আমরা ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসও বলতে পারি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। আমি বলছি তোমাদের গ্রুপ 17, গ্রুপ 18, গ্রুপ 11 মার্ক করে নেবে কিন্তু তোমরা, খাতায় নোট ডাউন করো। গ্রুপ 1, গ্রুপ 11, গ্রুপ 1, গ্রুপ 11, গ্রুপ 17 আর গ্রুপ 18, এইগুলোতে কোন মৌল আছে সেগুলো মনে রাখবে এবং তার প্রকৃতি যেটা, তাহলে প্রকৃতি হচ্ছে এইগুলো, কোনটা ক্ষার ধাতু, কোনটা হ্যালোজেন, কোনটা নোবেল গ্যাস আর মুদ্রা ধাতু। আর মৌলগুলোর নাম কোন গ্রুপ, সব গ্রুপগুলোর ক্ষেত্রে মনে রাখার দরকার নেই, তোমরা গ্রুপ 1, গ্রুপ 11, গ্রুপ 17 আর গ্রুপ 18 এগুলোর প্রকৃতি আর মৌলের নাম, প্রত্যেকটা মৌলের নাম মনে রাখতে হবে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইভাবে এরকম বলে ফেলতে পারো যাতে একদম ঠোঁটের ডগায় থাকবে, ঠিক আছে। ওই 16 এ চ্যালকোজেন, নিক্টোজেন এগুলোর মনে রাখার দরকার নেই, বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু গ্রুপ 2 তে আছে জাস্ট দুটো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এটা মনে রাখলেই হবে, ক্যালসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই তিনটে মনে রাখবে, ঠিক আছে। আর ওই নিক্টোজেন এগুলোর মানে জাস্ট ওই দুটো দুটো করে যথেষ্ট, কিন্তু গ্রুপ 18, গ্রুপ 17 মানে নোবেল গ্যাস, হ্যালোজেন মৌল, মুদ্রা ধাতু আর ক্ষার ধাতু, এগুলো কিন্তু প্রত্যেকটা মৌল এবং তার প্রকৃতিটা মনে রাখবে। এবার চলো যাই দীর্ঘ পর্যায় সারণী, তো হলো পর্যায় সারণী বৈশিষ্ট্য মানে বর্ণনা আমরা পড়লাম, এবার পড়বো যে দীর্ঘ পর্যায় সারণীর বৈশিষ্ট্য এবং মেন্ডেলিফের পর্যায় সারণীর চেয়ে এরা অধিক গ্রহণযোগ্য কেন। প্রথম পয়েন্ট হচ্ছে দেখো, প্রতিটা গ্রুপের মৌলগুলোর যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস একই রকম হয়, মানে কি না, আধুনিক পর্যায় সারণীতে কি হয়, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথেই তো মৌলগুলোর ভৌত আর রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, সেই জন্য পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির ক্রম অনুসারে
বিভিন্ন ইলেকট্রনীয় স্তর যেভাবে শক্তির ক্রম অনুযায়ী আমরা বললাম না, শক্তির ক্রম অনুযায়ী ওরা ইলেকট্রন দ্বারা পূর্ণ হচ্ছে, তার মানে সেইভাবেই তো পর্যায় সারণীতে সাজানো আছে। এইরকম সজ্জাতেই প্রতিটা গ্রুপের মৌলগুলোর যোজ্যতা কক্ষের যে ইলেকট্রন বিন্যাসটা একই রকম হয়, ঠিক আছে, একই রকম হয়। তার ফলে কি হয়, একই গ্রুপের মৌলগুলোর ভৌত আর রাসায়নিক যে ধর্মের সাদৃশ্যতা সেটা সহজে ব্যাখ্যা করা যায়। তাই তো, একই গ্রুপের মৌলের ভৌত আর রাসায়নিক ধর্ম সহজে আমরা ব্যাখ্যা করতে পারি। তার ফলে প্রতিটা গ্রুপের রাসায়নিক ধর্মাবলী আমাদের পড়া, স্টাডি করা খুব সুবিধাজনক হয়েছে। তাই জন্যই কিন্তু মেন্ডেলিফের পর্যায় সারণীর চেয়ে এটা অধিক গ্রহণযোগ্য। ঠিক আছে, এটা একটা কারণ। এছাড়া দেখো, মৌলগুলোকে এই পর্যায় সারণীতে 4টে ব্লক, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর এফ ব্লক, এই 4টে ব্লকে বিভাগ করা হয়েছে। তাই জন্য প্রতিটা ব্লকের মৌলের রাসায়নিক ধর্মগুলো স্টাডি করা আমাদের সুবিধে হয়েছে আলাদা আলাদা করে। এই প্রত্যেকটা ব্লক সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে, ব্লকের ডিটেলস গুলো আর কি, এস ব্লকের ধর্ম কি, রাসায়নিক ধর্ম, সব কেমিক্যাল প্রপার্টিস গুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে আমরা এখন ত্রুটিটা পড়ছি, এই বৈশিষ্ট্য দীর্ঘ ত্রুটিও পড়বো না তা না, এখন বৈশিষ্ট্যটা পড়ছি এবং মেন্ডেলিফের পর্যায় সারণীর চেয়ে কতটা গ্রহণযোগ্য কেন সেটা পড়ছি। এছাড়া দেখো, এখানে আমরা পড়েছিলাম না সাবগ্রুপ গুলো, যে 1A 1B 2A 2B, এই সাবগ্রুপ গুলোকে বিলোপ ঘটানো হয়েছে, ঘটিয়ে নতুন গ্রুপের সংস্থান করায় কিছু বিতর্ক ছিল, তার অবসান ঘটানো গেছে। মেন্ডেলিফের পর্যায় সারণী নিয়ে এই সাবগ্রুপ গুলোকে নিয়ে ভীষণ বিতর্ক হতো, তাই জন্য এইখানে কি হয়েছে, এগুলোর বিলোপ ঘটিয়ে নতুন গ্রুপের সংস্থান করায় বিতর্কের অবসান ঘটেছে। এছাড়া মেন্ডেলিফের সারণী ওই যে 8 গ্রুপভুক্ত যে মৌলগুলো পৃথক পৃথক স্থান পেয়েছে, 8 নম্বরে ছিল না, আমরা দেখবে আগের ক্লাসগুলো পড়িয়েছিলাম, যেটা আয়রন, কোবাল্ট, নিকেল, এইগুলো সব কি হয়েছে, একই জায়গাতে অবস্থান করছিল তিনটে তিনটে করে, সেগুলো পৃথক পৃথক স্থান পেয়েছে এই দীর্ঘ পর্যায় সারণীতে, সেটা একটা সুবিধা হয়েছে, তাহলে অধিক গ্রহণযোগ্য আর একটা কারণ হলো। এছাড়া কি বলতো, মেন্ডেলিফের পর্যায় সারণীতে একটা কি আমরা পড়েছিলাম দেখবে, যে সমান ধর্ম বিশিষ্ট মৌল অথচ তাদের পারমাণবিক ভর সমান বলে তাদেরকে আলাদা, মানে সমান ধর্ম বিশিষ্ট মৌলগুলো কিন্তু তাদের পারমাণবিক ভর আলাদা বলে তাদেরকে আলাদা গ্রুপে করা হয়েছে। আবার কিছু কিছু ছিল পারমাণবিক ভর একই কিন্তু ধর্ম আলাদা বলে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। এই জন্য এটা নিয়ে তো একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল, কিন্তু দীর্ঘ পর্যায় সারণীতে কি হলো না, সেই বিতর্কের অবসান ঘটিয়ে প্রথম আর দ্বিতীয় হ্রস্ব পর্যায়ভুক্ত, মানে প্রথম আর দ্বিতীয় হ্রস্ব পর্যায় কাকে বলতো, দ্বিতীয় আর তৃতীয় পর্যায়কে, দ্বিতীয় পর্যায়কে প্রথম হ্রস্ব পর্যায় আর তৃতীয় পর্যায়কে দ্বিতীয় হ্রস্ব পর্যায় বলে। আর মেন্ডেলিফ কি বলেছিলেন, প্রথম পর্যায়টাকে বলেছিলেন অতি হ্রস্ব পর্যায়, তাই তো, তাহলে প্রথম আর দ্বিতীয় হ্রস্ব পর্যায়ভুক্ত মৌলগুলিকে দুভাগে ভাগ করা হয়েছে, ভাগ করে স্থানচ্যুতি ঘটানো হয়েছে। তাহলে এই দিক থেকে তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণী থেকে ওই জন্য দীর্ঘ পর্যায় সারণীটা অধিক গ্রহণযোগ্য, বেশি কার্যকরী। এবার বৈশিষ্ট্য হলো কিছু উপকারিতাও পেলাম, কিন্তু দীর্ঘ পর্যায় সারণীতে কিছু এই পর্যায় সারণীতেও কিন্তু কিছু ত্রুটি থেকে গেছে, সেগুলো হচ্ছে দেখো, হাইড্রোজেনের জন্য কোনো উপযুক্ত স্থান নির্দিষ্ট হয়নি। হাইড্রোজেনকে যে একটা নির্দিষ্ট স্থান দেবে সেটা কিন্তু এই দীর্ঘ পর্যায় সারণীতে দেওয়া হয়নি। আবার ইলেকট্রন বিন্যাস 1s2 এর ভিত্তিতে হিলিয়ামের গ্রুপ 2 তে থাকার কথা। হিলিয়ামের আমরা প্রথম পর্যায়তেই তো পড়লাম, প্রথম পর্যায়ে দীর্ঘ পর্যায় সারণীর প্রথম পর্যায়ে দুটো মৌল থাকবে, একটা হাইড্রোজেন একটা হিলিয়াম, সেই অনুযায়ী হিলিয়ামের তো গ্রুপ 2 তে থাকার কথা, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের সাথে এদের ধর্মের সাদৃশ্য আছে বলে এরা গ্রুপ 18 এ স্থান পেয়েছে। দেখবে আমরা একটু আগেই যেটা পড়লাম, গ্রুপ 18 এ নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস, যেটাকে নিষ্ক্রিয় গ্যাস বলে, তার মধ্যে
হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে এই মৌলগুলো স্থান পেয়েছে, কিন্তু হিলিয়ামের তো ইলেকট্রন বিন্যাসের অনুযায়ী গ্রুপ 2 তে থাকার কথা, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের সাথে এদের রাসায়নিক ধর্মের মিল আছে বলে এদের গ্রুপ 18 এ রাখা হচ্ছে। তাহলে এটা দীর্ঘ পর্যায় সারণীর একটা ত্রুটি হলো। আরেকটা আছে, সেটা হচ্ছে দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীতে পড়েছিলাম তোমাদের, যেটা হচ্ছে ল্যান্থানাইট আর অ্যাক্টিনয়েড সারির যে মৌলগুলোকে পৃথক পৃথক স্থানে উপযুক্ত ভাবে বসানো সম্ভব হয়নি। কিন্তু ল্যান্থানাইট তো আর অ্যাক্টিনাইডের তো আলাদা স্থানে বসার কথা, তাদের কিন্তু সেটা পৃথক পৃথক ভাবে উপযুক্ত স্থানে বসানো সম্ভব হয়নি। এরা মূল সারণীর নিচে পৃথক ভাবে অনুভূমিক সারিতে এদের স্থান দেওয়া হয়েছে। ঠিক আছে, আর একটা দীর্ঘ পর্যায় সারণীর ত্রুটি হচ্ছে একই মৌলের সমস্ত আইসোটোপ গুলোকে একই স্থানে রাখা হয়েছে। পারমাণবিক ভর তো সেম হতেই পারে, কিন্তু এদের তো রাসায়নিক ধর্মগুলো তো আলাদা হতেই পারে না, তাহলে তো তাদের আলাদা স্থান দেওয়া উচিত, সেটা কিন্তু দেওয়া হয়নি। একই মৌলের সমস্ত যে আইসোটোপ গুলো, ধরো ক্লোরিনের দুটো আইসোটোপ বা কার্বনের 3টে আইসোটোপ আছে, তোমরা এগুলো অ্যাটমিক স্ট্রাকচার আইসোটোপ পড়েছো, তাহলে আইসোটোপ গুলোকে কি করা হয়েছে না একই স্থানে রাখা হয়েছে। তাহলে এটাও হচ্ছে দীর্ঘ পর্যায় সারণীর একটা বড় ত্রুটি। তাহলে দীর্ঘ পর্যায় সারণীতে একটু দেখো, আমি টেবিলটা দেখে একটু তোমাদের বলে দিচ্ছি। এ দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 7টা পর্যায় রয়েছে এদিকে, আর গ্রুপ রয়েছে দেখো 18টা গ্রুপ রয়েছে। তাহলে 1 থেকে 7 এইভাবেই প্রকাশ করা হয়েছে, সেটা আমরা আধুনিক পর্যায় সারণী পড়ার প্রথমেই বললাম। তাহলে দেখো এখানে এই যে বলছিলাম হাইড্রোজেন আর এখানে দেখো হিলিয়াম, এর ইলেকট্রন বিন্যাস 1s2, তাহলে তো এরা গ্রুপ 2 তে থাকার, মানে 1s1 যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হয় আর হিলিয়ামের যদি 1s2 হয়, তাহলে এর তো পরের গ্রুপটাতেই থাকা উচিত, গ্রুপ 2 মানে দ্বিতীয় শ্রেণীতে থাকা উচিত, কিন্তু তা না করে এই যে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদের সাথে সাদৃশ্য আছে বলে একে দেখো এই গ্রুপ 18 এ রেখেছে হিলিয়ামকে। তারপরে আমরা কি বললাম যে দ্বিতীয় পর্যায়ে বা তোমার গ্রুপ 1 এর মৌলগুলোকে কি বলে, ক্ষার ধাতু বলে। অ্যালকালি মেটালস যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, LiNaK, রুবিডিয়াম, Rb হচ্ছে রুবিডিয়াম, Cs হচ্ছে সিজিয়াম, ঠিক আছে, এগুলোকে দেখো, আর ফ্রান্সিয়াম, তার মানে এগুলোকে গ্রুপ 1 এর ক্ষার ধাতু বললাম। এছাড়া আমি যেটা মেন ইম্পর্টেন্ট পড়তে বললাম গ্রুপ 11 এ দেখো মুদ্রা ধাতু, যেগুলো মুদ্রা ধাতু প্রত্যেকটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কপার, সিলভার, গোল্ড, এগুলো হচ্ছে মুদ্রা ধাতু 3টেকে বলে। আর 17 এ রয়েছে আমাদের হ্যালোজেন মৌল, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে হ্যালোজেন মৌল। আর গ্রুপ 18 এ যেটা মনে রাখতে হবে এই নোবেল গ্যাসগুলো যেগুলো বললাম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে এই হচ্ছে আমাদের পর্যায় সারণী। এখানে দেখো আমাদের ষষ্ঠ পর্যায় ষষ্ঠতে দেখো ল্যান্থানাম, LA হচ্ছে ল্যান্থানাম, এগুলোকে কি বললাম, এরপর ল্যান্থানামের পরবর্তী যে 14টা মৌল আছে তাদেরকে কি বলে, এই মৌলগুলিকে বলে বিরল মৃত্তিকা মৌল বলে, তাই তো, বিরল মৃত্তিকা বা ল্যান্থানয়েডস মৌল বলে। তারপরে সপ্তম পর্যায়ে দেখো AC মানে অ্যাক্টিনয়েডস, এখান থেকে এর অ্যাক্টিনয়েডের পরবর্তী মৌলগুলিকে অ্যাক্টিনয়েড মৌল বলে, ঠিক আছে। এ দেখো আলাদা করে কিন্তু F ব্লকের মধ্যে ফেলা হয়, এদেরকে আবার আলাদা ব্লক দিয়েছি বললাম না আমরা বৈশিষ্ট্যতে, দীর্ঘ পরে S ব্লক, D ব্লক, P ব্লক আর F ব্লকের মধ্যে কিন্তু এই ল্যান্থানাইট সারি আর অ্যাক্টিনাইট সারি পড়ছে, ঠিক আছে। এই নেক্সট ক্লাসে আমরা এই S ব্লক, P ব্লক, D ব্লক এদের বিভিন্ন রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। ওকে, তাহলে তোমরা এইটা ক্লাসটা ভালো করে করো, আর যারা এই আগের ক্লাসগুলো করোনি তার জন্য আমি ডেসক্রিপশনে আগের পার্ট 1 আর পার্ট 2 এর লিংকটাও দিয়ে দেবো, আর এই ক্লাসের পিডিএফটাও সাথে দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, তাহলে থ্যাংক ইউ, বাই।